কিছু বলবে? হঠাৎ প্রশ্নে শান্তা ভড়কে যায়। নীরব পরিবেশে ধূসরের গম্ভীর স্বর তার লোম কাঁপায়। ঘন ঘন দুদিকে মাথা নেড়ে বোঝায়। না। ধূসর সোজা সাপটা শুধালো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? শান্তার মুখশ্রী থমথমে হলো। আস্তে করে বলল, যাচ্ছি। নিচে নামতেই পথে বাঁধল পিহু। সে দুরন্ত পায়ে আসছিল। ওকে দেখে দাঁড়িয়ে যায় সে। একবার উপরের দিকে চেয়ে বলে, ছাদে যাচ্ছ পিউপু? পিহু ব্যস্ত কণ্ঠে বলল। হ্যাঁ, সর। শান্তা হাত দিয়ে রাস্তা আটকে বলল, যেও না, উনি নিষেধ করেছেন। শান্তা লাজুক স্বরে জানালো। ধূসর ভাই। হাবভাব দেখে পিউর মাথা গরম হয়। নামটা বলার সময় এত লজ্জা পাওয়ার কি আছে? কোমরে হাত দিয়ে বলল। উনি কি ভাইয়া বলতে পারিস না? শান্তা বিরক্ত হলো। ভ্রু ভাঁজ পড়ল তার। উত্তর করল না। পিউ যেতে নিলে নীরবে আবার বাধা দিল। পিউ রেগে তাকায়। পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, উনি কি তোকে পাহারাদার রেখেছেন? না, কিন্তু এখন কাউকে যেতে মানা করলেন। পিউ দৃষ্টি শুরু করে বলল, তোকে বলতে বলেছে? শান্তা মাথা দুলালো। পিউ ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলল, বলেছি, শুনেছি, এখন সর, যেতে দে। শান্তা শুনল না। উল্টো ব্যস্ত কণ্ঠে বলল, গেলে উনি রাগ করবেন। আশ্চর্য, করলে আমার উপর করবেন, তোর কি তাতে? ভালোর জন্যই বলেছি, শুনছো না? শুনবো না। ধূসর ভাই যদি পুরো দুনিয়াটাকেও পাহারা বসান, ওনার কাছে যাওয়া থেকে আমাকে আটকাতে সফল হবে না। শান্তার রাগ হলো। পিউ বয়সে বড় দেখে মুখের উপর কিছু বলতে পারল না। বললেও কি সে তোয়াক্কা করবে? পিউ ওকে ঠেলে ঠুলে উপরে উঠে নেয়। এর আগে ওপাশ থেকে নেমে এলো ধূসর। থেমে গেল পিহু। ধূসর দুজনকে দেখেও এড়িয়ে গেল। পাশ কাটিয়ে নেমে যেতে পিউ পেছন পেছন ছুটল। শান্তা দাঁড়িয়ে থাকলো সেখানেই। আপনি কি আমার সাথে রাগ করেছেন ধূসর ভাই? নামতে নামতে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন ছুড়ল পিউ। ধূসর থামল না। চলতে চলতে জবাব দিল। না। পিউ বুক ভরে শ্বাস নেয়। খুশি হয়ে আওড়ায়। তাহলে ঠিক আছে। ধূসর থেমে দাঁড়ায় হঠাৎ। ঘাড় বাঁকা করে চেয়ে বলে, কিচ্ছু ঠিক নেই, সময় এলে তোকে বোঝাবো। ঠিক বুঝবেন। ধূসর অর্থটা আর ভেঙে বলে না, শব্দযুক্ত পায়ে নেমে যায়। পিউ বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে। মাথায় ঘুরছে, সময় এলে তোকে বোঝাবো কথাটা। কবে আসবে সেই সময়? লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজায় মুখ তোরে। সাউন্ড সিস্টেমে পুরো দমের চলছে গান। আওয়াজে একজন আরেকজনের গলাও শুনছে না। কাল অব্দি খোলামেলা বাড়িটাতেও আজ পা রাখার জায়গা নেই। বিয়েতে দাওয়াতপ্রাপ্ত সকল মেহমান ঠেসে গিয়েছে একদম। আত্মীয় স্বজনদের উপচে পড়া জমকালো ভিড়। ময়মুনা খাতুনের হাত জিরোচ্ছে না। মেয়ের বিয়ের কাজে ছুটতে হচ্ছে এদিক থেকে সেদিক। কত রকম মেহমানদের আপ্যায়নের দায়িত্ব কাঁধে। রাশিদ মজুমদার সামলাচ্ছে বাইরেটা। তার সঙ্গে অবশ্য লোকের অভাব নেই। এখন তো সাদিফও আগ্রহ ভরে কাঁধে কাঁধ মিলিয়েছে। দুপুর থেকেই হইচই বেঁধেছে। গিজগিজে কথাবার্তায় কান ঝালাপালা। বর্ষা গ্রামে বড় হলেও বেশ মডার্ন। বিয়ে উপলক্ষে তার হাজারখানেক আবদার। এই যেমন বাড়ির গৃহিণীরা চেয়েছিলেন বাড়ির পেছনের উঠোনে গোসল করাবেন ওকে, সেখানেই হলুদ সারবেন, মাটিতে পাটি বিছিয়ে বসাবেন। প্রস্তাবখানা শুনেই বর্ষা নাকচ করে দিল। তার একটাই কথা, স্টেজ করে বসাতে হবে, না হলে সে ঘর আটকে বসে থাকবে। দুদিন বাদেই পরের ঘরে চলে যাবে সে। যে মেয়ে, তার আবদার ফেলার সাহস নেই মজুমদারের। বিনা শর্তে মেনে নিলেন তিনি। ছোটোখাটো একটা স্টেজ সেখানেও গড়লেন। মোত্তালেব আবার নাচ গানের জন্য বাইরে থেকে লোক আনাবেন রাতে। ভদ্রলোক বুঝলেন না, বাড়ি ভর্তি ছেলে মেয়ে নাচলেই স্টেজে জায়গা হবে না, সেখানে বাইরের লোক পা রাখবে কোথায়? বর্ষাকে পরানো হয়েছে হলুদ রঙের করকরে তাঁতের শাড়ি আর ফুলের গহনা, সাথে টুকটাক মেকআপের আস্তরণ। সব মিলিয়ে শ্যামলা মেয়েটা পরীর মতো হয়ে উঠল। কচি কাঁচা মেয়েরা সব পাল্লা দিয়ে সাজছে। হাঁটলে 2-3টে আছাড় খেয়ে পড়া বাচ্চাটাও শাড়ির আঁচল ছড়িয়েছে পিঠে। এদিকে পুষ্প পড়েছে মহা ঝামেলায়। ইকবাল তাকে বারবার নিষেধাজ্ঞা দিচ্ছে, কিছুতেই বেশি সাজগোজ করা যাবে না। বিয়ে বাড়িতে কত ছেলে আসছে, আসবেও পরে। ওর ভেতর যত কম সুন্দর লাগবে ততই ভালো। পুষ্প শাড়ির স্ব উচ্চারণ করা বারণ। মেয়েটা চটপট দেখিয়েও লাভ হলো না।
ইকবাল গলল না, ইকবাল একটুও গলল না। শেষমেশ মুখ ভার করে হলুদে 3 পিস পরেই বের হলো পুষ্প। এর পরপরই ভিডিও কল দিচ্ছে ইকবাল, পরীক্ষা করছে আদৌ কি সে পড়েছে কি। পুষ্প মাঝে মধ্যে বেজায় ক্ষুব্ধ হয় তার এসব স্বভাব দেখে। যার সাথে গোটা জীবন কাটাবে তাকে বিশ্বাস নেই। আশ্চর্য পুরুষ মানুষ। সবাই সেজেগুজে শেষ করে ফেললেও পিউ তৈরি হচ্ছে না। সে অগোছাল রূপেই হাঁটাহাঁটি করছে। এর অবশ্য কারণও আছে। সে এখনও দেখেনি ধূসর কী রঙের জামা পরেছে। আগে ওকে দেখবে সেই মোতাবেক মিলিয়ে নিজেও পরবে, কারণ অনুষ্ঠানে কাপলরা একে অন্যের সাথে ম্যাচিং করে জামা কাপড় পরে। সে আর ধূসর তো মনে মনে কাপল। ধূসর তার না ভেবেই পিউ লজ্জায় গুটিয়ে যায় এক হাত। পিউ সদর দরজায় এসে দাঁড়িয়ে রইল। ধূসর বাড়ির কোথাও নেই। মোতালেব ওকে কাজ ছাড়াই করছে না। অল্পতে দারুণ জমেছে দুজনের। পিউ অপেক্ষা করছে ধূসরের দেখার। প্যান্ডেলে এত ছেলেরা ঘুরছে, মিনা বেগম কড়া করে বলে দিয়েছেন ওখানে না যেতে। গ্রামের ছেলে পেলে কি বলবে। শিয়ানা আর ডাঙর মেয়ে হলে চিন্তার শেষ নেই। পিউর প্রতীক্ষার মাঝেই ধূসর দৃশ্যমান হলো। পাশে সবুজ রঙের শার্ট পরিয়ে তো সাদিফ। দুজন কথা বলতে বলতে এদিকেই আসছে। ওর গায়ে নীল রঙের পাঞ্জাবিটা দেখতেই পিউ উজ্জ্বল পায়ে ঢুকে গেল বাড়িতে। গ্রামের রীতি অনুসারে গোসলের আগে পরে মেয়েকে হাঁটিয়ে নেওয়া বারণ। দুলাভাইয়েরা কোলে করে নিয়ে যান, কিন্তু জাতিগোষ্ঠীতে বর্ষাই সব থেকে বড়। দুলাভাই আসবে কোত্থেকে? কোলে নেওয়ার কথা উঠতেই মিনা বেগম হৈ হৈ করে ধূসরের নাম জানালেন। সে মোতাবেক রুবাইদা বেগমও ছুটে এলেন ছেলের কাছে। জলে চোখ মুখে প্রস্তাবখানা রাখতেই ধূসর এক কথায় বলে দেয়, আমি পারবো না। রুবাইদা বেগম হাসি নিভে গেল। অবাক হয়ে বললেন, ও মা, কেন? ধূসর রুমাল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে জানালো, এমনি। এটা কোনো কথা হলো? হলো। মেয়েদের সাথে কথা বলি না যেখানে, সেখানে করে নেওয়া তো অনেক কিছু। আনকমফোর্ট ফিল হয়। অন্য কাউকে বলো। বর্ষা তো তোর বোনের মতন, কোলে নিলে কি হয়? পিউ যখন পায়ে ব্যথা পেল ওকে তো নিয়েছিলি। ধূসর মায়ের দিকে অসহায় চোখে তাকায়, মনে মনে আওড়ায়, আচ্ছা, পিউ আর বাকি মেয়ে এক? মুখে বলল। তখন ইচ্ছে করেছে, এখন করছে না। সাদিফকে বললেও সমস্যা কি? রুবাইদা বেগম হার মেনে বললেন, আচ্ছা, ওকেও বলি বরং। সাদিফ বাধ্য ছেলে, একবার বলাতেই রাজি। বর্ষার কামরা ছিল দোতলায়, একদম সেখান থেকেই কোলে তুলে পেছনের উঠোন অবধি নিয়ে এলো সে। তার সুঠাম গত্র সৌন্দর্য দেখে গলে গলে বিয়ে বাড়ির অনেক তরুণী। সব থেকে বেশি প্রভাব পড়ল মিনা বেগমের ছোট বোনের মেয়ে মৈত্রীর উপর। অনার্সে উঠেছে কেবল। সাদিফকে দেখে তার গা ঝুলো খোলা বসন্তের হাওয়া। পিহু নীল রঙের শাড়ি পরেছে, কোমর অবধি খোলা চুল, সাথে অল্প অল্প সেজেছে। কিন্তু বিপত্তি বাঁধল লিপস্টিক দিতে গিয়ে। নীলের সাথে কোন রঙের মানাবে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছে না। লাল পরবে না গোলাপি নাকি মেহরুন, তার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ঘরে ঢুকলো পুষ্প। বোনকে দেখে প্রথম দফায় মুগ্ধ হলো। প্রিয় জীবনে প্রথম শাড়ি পরলো আজ। দেখতে হুড়ের মতো লাগছে। পরপর ভ্রু কুচকে বলল, গায়ে হলুদের দিন তুই এই কালার পরেছিস কেন? হলুদ পরতে হয় জানিস না? পিউ ঘুরে তাকালো না, আয়নার দিকে চেয়ে থেকেই বলল, ইচ্ছে হয়েছে তাই। পুষ্প মৃদু হাসলো, দুপা ফেলে এগিয়ে গেল। পেছন থেকে বোনের গলা জড়িয়ে ধরে বলল, রাগ করছিস? পিউ ভেঙচি কেটে বলল, রাগ করবো কেন? আমি কে? মানুষ ইচ্ছে করলেই আমাকে বকবে, মারবে, ধমকাবে, তাতে কি? আমি তো সরকারি। পুষ্প গাল টেনে দিয়ে বলল, ওরে আমার বাবুটা, তুই তো আমার সব থেকে আদরের। তখন একটু ধমকেছি বলে এতদিনের ভালোবাসা ভুলে যাবি? পিউ এতক্ষণ ঘুরে তাকায়, আহ্লাদি স্বরে বলে, আর বকবি আমায়? না না, মাথা খারাপ। পিউ হাসলো, ঝকঝকে দাগ উন্মুক্ত হলো। পুষ্প অভিভূতের ন্যায় আওড়ালো, তোকে যে কি সুন্দর লাগছে রে পিউ। থ্যাংক ইউ। আচ্ছা আপু, কোন লিপস্টিকটা পরবো? মেরুন পর, ভালো লাগবে। আচ্ছা। পিউ ঘুরে আবার আয়নার পানে তাকায়। পুষ্প ঘর থেকে বের হতে হতে বলল, তাড়াতাড়ি আসিস। আসছি আসছি। পিউ একা একা শাড়ি পরেছে, অত গোছানো না হলেও হয়েছে কোনো রকম, কিন্তু কুচি উল্টে যাচ্ছে বারবার। এ নিয়েও মুসিবতে পড়েছে ভীষণ। সব ঠিকঠাক করতে করতে বাড়ি শূন্য। সে একবার জানলায় দিয়ে উকি দিল, উঠোন ভর্তি মানুষ। গায়ে হলুদ শুরু হয়েছে। অত মানুষের মধ্যে ধূসরকে ঠিকই দেখতে পায়।
ওই তো উঠোনের এক কোনায় গোল টেবিলে পাতানো 4-5 জন ঘিরে বসে সেখানে। ধূসরও আছে। সে দ্রুত ঘর থেকে বের হলো। এমনিতেই কত কিছু মিস করে ফেলেছে। তবে হাত দুটো খালি খালি লাগছে। একটা ব্রেসলেটও আনেনি পরবে বলে। কাঁধে মেলে রাখা আঁচল ঠিকঠাক করে উঠোন অবধি এলো। অমনি কানে গেল একটা পুরুষালী আওয়াজ। কেউ চিন্তিত স্বরে বলছে। পিউ চট করে তাকায়। চোখাচোখি হয় ধূসরের সাথে। নিষ্পলক তার দৃষ্টি। গোটা 4-5 জন ছেলে নিয়ে দাঁড়িয়ে সে। ফোনটা পড়ে আছে মাটিতে। কানে গুজে কথা বলছিল। পিউকে দেখতে হাত শিথিল হয়ে খসে পড়ল সেটা। ছেলেটা ফোনের ধুলো ঝেড়ে ধূসরের দিকে বাড়িয়ে দিল, সাথে পরামর্শ দিল। ধূসরের জবাব নেই, থমকে আছে সে। কথা কানে ঢুকছে কিনা আদৌ সন্দেহ। সে ব্যস্ত সামনের নীল জামদানি পরিহিতা মেয়েটিকে নিপুণ চোখে দেখতে। পিউ ঘটনার আগামাথা জানে না, বুঝলও না। সে ধূসরের চাউনি দেখেই গুটিয়ে গেছে। লজ্জায় মাথা নামিয়েছে। মিনা বেগম কুলো নিয়ে পাশ দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ মেয়েকে দেখেই দাঁড়িয়ে গেলেন। পা থেকে মাথা অবধি দেখে আওড়ালেন। মাশাল্লাহ, কে সাজালো তোকে? আমি একাই সেজেছি। মিনা বেগম আপ্লুত হয়ে মেয়ের মাথায় চুমু খেলেন, সাথে কুলোয় উপর রাখা কূপের কালি নিয়ে লাগিয়ে দিলেন গলায়। মায়ের যাওয়ার থেকে দৃষ্টি এনে পিহু আবার ধূসরের দিকে তাকায়। সে তখনও চেয়ে আছে। তার দিক তাকাতেই তাকাতেই চেয়ারে বসলো কেমন, হাঁসফাঁস করে উঠল, যেন শ্বাস নিতে পারছে না সে। পরপর টেবিল থেকে বোতল নিয়ে চিপি খুলে ঢকঢক করে পানি খেলো। পিহু দাঁড়িয়ে থাকে, খুব করে চায় ধূসর একবার কাছে আসুক, এসে জানা কেমন লাগছে, কিন্তু এলো না যে। ভাঙা ফোনটা হাতে নিয়ে ব্যস্ত দেখালো। পিওর আনন্দে মিহে আসে, মুখ ভার হলো। সে ফাঁকে ছুটে এলো সাদিফ। গলায় ঝুলছে তার পার্সোনাল ক্যামেরা। পিউকে দেখেই বলল, মাই গুডনেস, তোকে তো পরীর মতো লাগছে। পিহু আলগোছে উপর হাসলো। এত সুন্দর প্রশংসাও তার মন ভালো করতে পারেনি। মেয়েরা প্রিয় মানুষের মুখের একটু তারিফ শুনলেই যে খুশি হয়, পুরো পৃথিবী সেখানে বিফল। সাদিফ বলল, চল ছবি তুলে দিই। না, আয় আগে সেলফি তুলি। পিউ মানা করলো না। সাদিফ ফোনের ক্যামেরা উঁচু করে ধরলো। পরপর ক্যাপচার হলো তাদের যুগল ছবি। ধূসর উঠে যাচ্ছিল, কোত্থেকে শান্তা এসে দাঁড়িয়ে গেল সামনে। অতগুলো ছেলেকে এড়িয়ে সরাসরি তাকিয়ে বলল, আপনি কি ভালো ছবি তুলতে পারেন ভাইয়া? আমাকে তুলে দেবেন? ধূসর সাদিফের দিকতে ইশারা করে বলল। ক্যামেরাম্যান ওইদিকে, যাও তুলে দেবে। এরপর চলে গেল সে। শান্তা মনস্তাপ নিয়ে দাঁড়িয়ে থাকে। পাশ থেকে এলাকার ছেলে রাকিব দাঁত কেলিয়ে প্রস্তাব করে। আমি তুলে দেই শান্তা। শান্তা জ্বলে উঠে বলল, আপনাকে বলেছি নিজের কাজ করুন। সাদিফ ছবি তুলতে ভালোবাসে, আর সেই ভালোবাসার চক্করেই ফেসেছে পিহু। এদিকে সেদিকে টেনে নিচ্ছে ওকে। এখানে বস, ওভাবে তাকা, ওদিকে ঘোর, এরকম হাজার খানিক ইনস্ট্রাকশন দিচ্ছে। পিউ মনোযোগ দিয়ে পোজ দিতে পারছে না। তার মাথায় একটা নতুন চিন্তা বাসা বেঁধেছে। চিন্তার নাম শান্তা। কাল থেকেই লক্ষ্য করছে মেয়েটা একটু বেশিই ধূসরের ধারে কাছে ঘিসছে। মতলব কি ওর? কোনোভাবে যদি উল্টাপাল্টা চিন্তা করে তাহলে এক চড়ে সিধে করে দেবে পিহু। টেনে সব চুল ছিঁড়ে দেবে। ধূসর বাইকে নিয়ে নো কম্প্রোমাইজ। কিরে দেখ এইদিকে। পিহু নড়ে চড়ে ল্যান্সের দিকে তাকায়। সাদিফ ক্লিক করে। এর মধ্যে পেছনে এসে দাঁড়ালো মৈত্রী। আস্তে করে ডাকলো, শুনছেন? সাদিফ ঘুরে তাকায়। বাঙালি মেয়েদের মতো শাড়ি পরা, খোপা করা মেয়েটিকে চিনতে পেরে বলে, জি বলুন। আমার কটা ছবি তুলে দেবেন? সাদিফ কিছু বলার আগেই সামনে থেকে পিউ চটপট কণ্ঠে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবে না? আমার সাদিপ ভাইয়া দারুণ ছবি তোলে। সাদিফের বলার কিছু রইল না। মৈত্রী হেসে বলল, থ্যাংক ইউ। আসলে বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, ফটোগ্রাফাররা বসার ছবি তুলছে তো, তাই আমি আপনাকেই বলছিলাম। এবারেও পিহু জবাব দেয়। আরে কোনো সমস্যা নেই, তাই না ভাইয়া? সাদিফ চোখা চোখে চেয়ে ভ্রু কুচকায়। পিউর লাফালাফিটা অহেতুক ঠেকল। মেয়েটাকে দেখছে আজ সকালে, পরিচিতও হয়নি, এখন কি না ছবি তুলতে হবে? সে মুখের উপর মানা করতে পারে না। পিউ যেখানে দাঁড়িয়েছিল সেদিকটা দেখিয়ে বলল, ওখানে গিয়ে দাঁড়ান, ছবি ওই দিকটায় ভালো আসবে। মৈত্রী উচ্ছল পায়ে এগিয়ে যায়। পিউ সুযোগ পেয়ে সরে আসে। স্টেজের দিক থেকে না গিয়ে ধূসরকে খুঁজতে থাকে। চিরুনি তল্লাশি করেও পায় না। শেষে সুপ্তিকে দেখে জিজ্ঞেস করলো, ধূসর ভাইয়াকে দেখেছিস? হ্যাঁ, বাড়ির ভেতরে গেলে তো। পিউ চিন্তায় পড়ে যায়।
অনুষ্ঠান রেখে সে ভেতরে গেল কেন? শরীর টরিল খারাপ হইল নাকি? উদ্ভট ভাবনা মনে নিয়ে শাড়ির কুচি আগলে ছুটল সে। ধূসর আর সাদিফকে একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে, যেহেতু বিয়ে বাড়ি, সাংঘাতিক মানুষজন, এক একজন এক একটা রুম দেওয়া তো সম্ভব নয়। ওদের রুম পড়েছে 3 তলায়। পিউ ক্রুস্ত সিঁড়ি বেয়ে উঠল। বাড়িতে আপাতত কেউ নেই, সবাই ওখানে। পিউ একদমে গিয়ে রুমের সামনে দাঁড়ালো। দরজা ভেজানো। পিউ টোকা দিয়ে ডাকলো,